অনেস্টলি স্পিকিং প্রথম ম্যাচটা হারার পর আমি আসলে বাংলাদেশের প্লেয়ারদের টিম ম্যানেজমেন্টের ফর্মাল যে রিয়াকশনটা থাকে সেটা দেখার চেষ্টাও করি নাই। বোঝাই যাচ্ছিল আসলে কি আর বলার থাকতে পারে। এমন একটা ঘটনা যেটা ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে কোনোদিন হয়নি, এত বড় একটা স্লাম্প ইন ব্যাটিং, এত বড় একটা কি বলবো ডিজাস্টার ইন ব্যাটিং। ওই জিনিসগুলো তো আসলে ওয়ানডে ক্রিকেটের আগে কখনোই হয় নাই। 7টা উইকেট 5 রানের মধ্যে পড়ে যাওয়া, এই গল্পগুলো এখন পুরনোই হয়ে গেছে এবং আই হোপ প্লেয়াররা গত বুধবার দিন যেই স্ট্রাগলটা করেছেন, গত একটা দিন ছুটি পেয়ে পরের 2টা দিন একটু ট্রেনিং করে নিজেদেরকে হয়তো মেন্টালি একটু বেটার অবস্থা আনার চেষ্টা করছেন। তবে মূল যে বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট যখন আগামীকাল ম্যাচটার জন্য দলটা সেট করবেন, মাঠ কিন্তু একই, সেই কলম্বোর আর প্রেমাদাসা গ্রাউন্ড। শ্রীলঙ্কাও তারা প্রথম ম্যাচে যে কম্বিনেশন নিয়ে নেমেছে, আমি জানি না সেখান থেকে তারা কোনো পরিবর্তন করবে কিনা, কারণ ভালো কাজে দিয়েছে আলটিমেটলি ব্যাপারটা। বোলিং অপশনস তাদের একাধিক ছিল, ব্যাটিংটাও আসালাঙ্কা তাদেরকে নিয়ে গেছেন সাথে করে, এক্সপিরিয়েন্স অফ কুশাল মেন্ডিজ অলসো হেল্পড। বাট দিন শেষে বাংলাদেশের জন্য চিন্তাটা সবচেয়ে বেশি, যেহেতু সিরিজে 1-0 পিছিয়ে আছে দলটা। কামব্যাক করার যে চেষ্টা সেটা তারা কিভাবে করবে, দ্যাট উইল বি দ্য ইন্টারেস্টিং পার্ট টু নোটিস। এবং একটু যদি বাংলাদেশ টিমের দিকে আমরা আবার তাকাই যে তারা আসলে কি চেঞ্জগুলো করতে পারে। শুরুতেই আমরা যদি বলি, বাংলাদেশ গত ম্যাচটাতে যখন বোলিং করছিল শ্রীলঙ্কাকে, হ্যাঁ আমরা 244 রানে অল আউট করে দিতে পেরেছি, তবে আমাদের বোলিং অপশনসের বেশ অভাব ছিল, সেটা তো আমরা দেখতেই পেরেছিলাম। নাজমুল হোসেন শান্ত, তাকে 4 ওভার বল করতে হয়েছে, তাও ডেথ ওভার্সের ভিতরে তিনি 2টো ওভার বল করেছেন। এবং মুস্তাফিজুর রহমান ক্র্যাম্পসের কারণে 4 ওভার বল করতে পারেননি, তাতেই কিন্তু একটা ক্রাইসিস তৈরি হয়ে গিয়েছিল। সো ওই যে 4টা এক্সট্রা ওভার, ওই 4টা ওভার কিভাবে কারা কাভার দিবেন ওগুলো নিয়ে কিন্তু খুবই টেনশন একটা শুরু হয়ে গেছিল বাংলাদেশ দলটা, এবং নাজমুল হোসেন শান্ত সেটা কাভার দিয়েছেন। ব্যাপারটা এমন নয় যে কোনো একজন বোলার খারাপ করেছেন সেজন্য 6 বোলারটা বা 7th বোলারটা প্রয়োজন। ব্যাপারটা এমনও যে আপনার যে কোনো একজন বোলার ইনজুর্ড হয়ে গেল, সমস্যায় পড়লো, তখন আপনি আসলে কি করবেন? সো সেই জায়গাটাতেও কিন্তু ডেফিনেটলি একটা ব্যাকআপ প্রয়োজন হয়, এবং বাংলাদেশ দলে এই মুহূর্তে যে স্টার্টিং ইলেভেনটা ছিল সেই ইলেভেনে সেই ব্যাকআপটা ছিল না। তো এখন সেই ব্যাকআপ তৈরি করা যেতে পারে কিভাবে এই স্কোয়াডের ভেতরেই? আপনি যদি তাকিয়ে দেখেন, আপনি দেখবেন রিশাদ আছে, শামীম আছে, এই দুজন যদি জায়গা পান মূল একাদশে তাহলে ডেফিনেটলি বাংলাদেশের বোলিং ডেপথটা বেড়ে যাবে। তবে শামীম কার জায়গায় খেলবেন সেটা একটা প্রশ্ন। এখন লেট মিডল অর্ডারে জাকির আলী অনেক ভালো খেলেছেন। এখন শামীমকে যদি ঢোকাতে চান সেক্ষেত্রে আপনার ডেফিনেটলি যে কোনো একজন ব্যাটারকে স্যাক্রিফাইস করতে হবে। এবং সেদিক থেকে তাকালে যে 3জনকে কাট করে আপনি দাঁড় করাতে পারেন, একজন হচ্ছেন পারভেজ হোসেন ইমন, যিনি 13 রান করে আউট হয়ে গেছেন, একজন হচ্ছেন তাওহিদ হৃদয়, একজন হচ্ছেন মেহেদী মিরাজ ক্যাপ্টেন নিজে, এবং একজন হচ্ছেন লিটন কুমার দাস। মানে এই ব্যাটারে মূলত ফেল করে গেছেন গত ম্যাচটায়। কারণ পারভেজ ইমনের ডেবিউ ছিল, তিনি 13 রান করে আউট হয়েছেন। শুরুটা ভালো এনে দেওয়ার চেষ্টা করেছিলেন তানজিদ তামিমের সাথে। তাকে কি আরো একটা সুযোগ দেয়া হবে কি হবে না, নাকি নাইম চলে আসবেন, নাকি তাকে বাদ দিয়ে শামীমকে ঢুকিয়ে শান্তকে ওপেন করানো হবে? সেই ক্ষেত্রে ব্যাটিং অর্ডারে সবাই একটু উপরের দিকে যাবেন, শামীম পাটোয়ারি মেবি 6 বা 7-এ ব্যাটিং করতে নামবেন। তো এরকম একটা ব্যালেন্সেও কি টিম যাবে কিনা সেটাও একটা প্রশ্ন। তো দেখার বিষয় সেই 6 বোলিং অপশনটা বাংলাদেশ কিভাবে দলের ভিতর ঢোকানোর চেষ্টা করে। বাংলাদেশ যে পরিস্থিতিতে এই মুহূর্তে আছে, তাদেরকে কিন্তু চোখে আঙ্গুল দিয়ে শ্রীলঙ্কাই দেখিয়ে দিয়েছে যে আপনার যখন ভালো মানের ব্যাকআপ অপশনস থাকে বা একাধিক অপশনস থাকে বিয়ন্ড 5 বোলার্স, তখন কিন্তু আপনি আপনার পরিকল্পনাগুলোকেও সেভাবে পরিবর্তন করে নিতে পারবেন। জাস্ট ছোট একটা এক্সাম্পল দিই, প্রথম ম্যাচটারই এক্সাম্পল দিই। বাংলাদেশ তো শান্তকে দিয়ে তাদের 6 বোলিং কোটাটা পূরণ করার চেষ্টা করেছে, তিনি 4টা ওভার করে দিয়েছেন, যেটা মুস্তাফিজুর রহমান করতে পারেননি। শ্রীলঙ্কা যখন বোলিংয়ে এসেছে একটা ব্যাপার নোটিস করেন, আসিথা ফার্নান্ডো পেস বোলার, তিনি বল করেছেন পাওয়ার প্লের ভিতরে, অন্য প্রান্তে থিকসানা বল করেছেন। এই দুজনকে ইন্টারটুয়াইন করে বোলিং করানোর পরে ঈশান মালিঙ্গা বোলিংয়ে আসলেন, তারপরে মিলান রাতনায়কে বোলিংয়ে আসলেন, 4জন হয়ে গেল। তারপরে যখন আসালাঙ্কা নিজেও আসলেন, তিনি অলরেডি 5th অপশন হয়ে গেছেন। খেলার যখন প্রায় 18 ওভার হয়ে যাচ্ছে তখনও পর্যন্ত হাসারাঙ্গা কিংবা কামিন্দু মেন্ডিসকে বোলিংয়েই আনেননি ক্যাপ্টেন আসালাঙ্কা। তার আগেই অলরেডি 5-5 জন বোলার কিন্তু ঘুরে ফিরে বল করেও ফেলেছেন বাংলাদেশের এগেনস্ট, এবং তারা দেখছিলেন যে বাংলাদেশের ব্যাটাররা ভালো ব্যাট করছেন, তারা উইকেট দিচ্ছেন না, তারা রান তুলে ফেলছেন। প্রথম 5জন যাকে ব্যবহার করা হয়েছে শ্রীলঙ্কার বোলারদের মধ্যে, সেই 5জনের এগেনস্টেই বাংলাদেশ ভালো করেছে। এবার ভালো অপশন প্রসঙ্গে আসি, হাসারাঙ্গাকে 18তম ওভারে আনা হয়েছে। সো বুঝতেই পারছেন যে 6th বোলার হিসেবে হাসারাঙ্গাকে আনার লাক্সারিটা আসালাঙ্কার ছিল। 7th বোলার হিসেবে 2 হাতে যে বল করতে পারেন, অফ স্পিন, লেফট আর্ম অর্থোডক্স স্পিন, এই ধরনের বোলার কামিন্দু মেন্ডিস, তাকেও যখন নিয়ে আসা যায় অ্যাজ বোলার নাম্বার 7,
আপনার বুঝতেই বাকি নেই দলটা কতটা শক্তিশালী, দলটা কতটা ব্যালেন্সড, এবং এইভাবে করেই তো প্রতিপক্ষকে আপনি আটকে দিতে পারবেন। মানে ধরেন শ্রীলঙ্কা একই পজিশনে থাকতো, বাংলাদেশ বোলিং করছে, উইকেট পাচ্ছেন না, কিভাবে ভাঙতো এই মোমেন্টামটা একটু ইমাজিন করে বলেন। মানে আপনি যে ভাবছেন যে সিক্স বোলার থাকা কতটুকু প্রয়োজন, মেইন 5 জন বোলার থাকলেই তো তারা 10-10 করে ওভার কমপ্লিট করবেন, ব্যাপারটা এই যে দেখেন শ্রীলঙ্কা কিভাবে খেলাটা ঘুরিয়ে নিয়েছে। তো এই বিষয়গুলোও কিন্তু আসলে মাথায় রাখা প্রয়োজন বাংলাদেশের, এবং ব্যাটিংটা করেছে তারা যেভাবে ব্যাটিংটা করেছে, এই ধরনের ব্যাটিং মিডল অর্ডারে আমার কাছে মনে হয় না দ্বিতীয় তৃতীয় ওয়ানডেতে আমরা দেখবো। তবে শ্রীলঙ্কাও এত খারাপ ব্যাটিং করবে না, তাদের টপ অর্ডার ক্লিক করে নাই, 29 রানে 3টা উইকেট তাদের পড়েছিল, এবং তাদের ইনফর্ম ব্যাটাররা কিন্তু আউট হয়ে গিয়েছিলেন, পাথুম নিসাঙ্কা আউট হয়ে গেছেন। আমার মনে হয় না যে তিনি পরের ম্যাচেও এত কম রানে আউট হবেন, বা কামিন্দু মেন্ডিজ এত কম রানে আউট হবেন। সো শ্রীলঙ্কা 244 করেছে, আমরা তাও সেটা চেস করতে পারিনি। লেটস জাস্ট হোপ আমরা যেন আগে ব্যাটিং এর অ্যাটলিস্ট চান্স পাই, তাহলে হয়তো আমরা যদি 220-30 করতে পারি, আমার মনে হয় একটা ফাইট দেওয়ার পসিবিলিটি থাকতে পারে শ্রীলঙ্কার এগেনস্টে, যদি আমরা শামীম পাটোয়ারিকে এই স্কোয়াডে ইনক্লুড করি এবং রিশাদ হোসেনের জন্য যদি কোনো একটা জায়গা আমরা বের করতে পারি। তো দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যানেজমেন্ট কোন পথে আগায়, এবং দ্বিতীয় ওয়ানডের আগে আমাদের দলে কি পরিবর্তন আসে। আমি অন্তত চাইবো শামীম হোসেন পাটোয়ারি এবং রিশাদ হোসেন, এই দুজন যেন দলের মধ্যে অন্তত সুযোগটা করে নিতে পারেন, এবং সেই ক্ষেত্রে কে বাদ পড়বেন সেই আলোচনায় আমি যেতেই চাই না। লজিক বলে লিটনের আউট হওয়ার কথা বা বাদ হয়ে যাওয়ার কথা, এখন তাকে বাদ দেওয়া হবে নাকি বাংলাদেশ আবার একই টিম নিয়ে নামবে দেখার বিষয়। না, এখন পারভেজ ইমনকেও বাদ দিয়ে আসলে এই শামীমকে ঢোকানো যায়, টিম ম্যানেজমেন্ট সেই কাজটাও করবেন কিনা দেখার বিষয়। তবে সেটা পারভেজের জন্য খানিকটা আনফেয়ার হবে, কারণ মাত্র তাকে ডেবিউ দিয়েছে গত ম্যাচে এবং তিনি 13 রান করেছিলেন। সো আপনি এরকম একজনকে বাদ করবেন না মিডল অর্ডারে লিটন বা হৃদয় যারা ফেল করেছেন তাদের মধ্যে একজনকে বাদ দেবেন, সেটাই এখন বড় প্রশ্ন। তো দেখা যাক কি হয়। আপনারা কমেন্ট করে জানিয়ে দেন আপনাদের প্রবাবল প্রেডিক্টেড স্টার্টিং 11টা বাংলাদেশের কেমন হতে পারে, এবং কি লজিক সেটার পেছনে। ভালো থাকবেন সবাই।